সাধন সোহাদ সাইকেল নিয়ে যাওয়ার জন্য রিয়া সোহাদের ঘরে যায়। সোহা টেবিলের উপর তার একটি বই নিয়ে চলে আসতে গিয়েও একটি ডায়েরি দেখে রিয়া থেমে যায়। ডায়েরি মেলে ভিতরে কিছু দেখে রিয়ার চোখ জোড়া চকচক করে ওঠে। ডায়েরি হাতে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাটি তৈরি বড়সড় সিঁড়ি উঠে দোতলায় নিজ ঘরে আসে। এরপর দরজা ভিড়িয়ে বিছানার এক কোনায় গিয়ে বসে। সাধনের পুড়িয়ে দেয়া ডায়েরিতে যেটুকু লেখা ছিল সেই ডায়েরিতে এরপর থেকে লেখা আছে। রিয়া ডায়েরিটি মেলে পড়তে শুরু করে। সেই রাত নিয়াজ বাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে কথা বলে কারোর সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে সামান্য শব্দটুকু যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের অপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। সেদিক রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড়সড় কিছু নড়ছে মনে হলো। রিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলো সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখলো একটি মেয়ের দুটি পা, যা যথারীতি যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপর দিকে দৃষ্টি দিলে দেখলো বিশাল দেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটো ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধহয় এখনও গলা ফাটিয়ে কাঁদছে। যে কান্নার আওয়াজ নেই, মাটিতে শরীর ছেড়ে দেয়। যখন বুঝলো তার উপরটা হালকা, সন্ধ্যার জানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা 2 হাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময় ভর করেছে। নিয়াজের সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশি জায়গায় ছেঁড়া। পেটের কাছে 2 হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে তার ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়েই ছেঁড়া জামার 2 হাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদু স্বরে বলে, আমি হেল্প করছি। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটো ঘুষি মেরেছে সে উঠে দাঁড়িয়েছে। খেয়াল করতেই নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজলো। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এসব নিয়াজ মানতে পারে না। কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথায় বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পিছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসলে নিয়ে সেই লোকটিকেও কায়দা করে দুটো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্যই এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে দিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়া সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। নিয়া সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে। পুলিশ স্টেশনে কল করেছে, লোকেশন বলে দেয়। দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছু দৌড়ায় আর বলে, হ্যালো মিস, দাঁড়ান। সন্ধ্যা শুনতে পায় কিনা শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। জামা টেনে তুলে উন্মুক্ত কাঁধ ঝাঁকে, তবুও পড়ে যায় কাঁধ থেকে। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে। সৌম্য ভাইয়া, আকাশ। চিন্তিত হয়। মেয়েটি আবারও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন। রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যা ঝাপসা দৃষ্টিতে সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের সাথে কিছু বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটাই একটু ধাক্কা খেয়ায় আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখ জোড়া বা হাতে ডলে সামনে তাকালে বিস্ময়ে চোখ বেরিয়ে আসার উপক্রম।
ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যের মুখের উপর এসে ঠাঁই নিয়েছে। নাক মুখ রক্তে মাখা, পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যের হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হা করে কথা বলতে চাইলো, তার ভাইকে ডাকতে চাইলো, একটুখানি উঠতে বলার আজ জানাতে চাইলো, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। একই অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ের। সন্ধ্যা কাপা দুহাত তুলে সৌম্যের গালে রাখে, একটু ঝুঁকে সৌম্যের দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ঝরছে। আর কত সহ্য করতে হবে তাদের দুই ভাই বোনের? তার ভাইয়ের এই অবস্থা কে করেছে? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বা হাত সৌম্যের পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। দুহাত সৌম্যের বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে। সৌম্য ভাইয়া ওঠো, আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও সৌম্য ভাইয়া ওঠো প্লিজ, আমাকে একা রেখে যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই সৌম্য ভাইয়া, তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যের বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানো লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে। অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো? সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যের কাছে এসে দাঁড়ায়, পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে। ওহ শিট। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাতে জোর করে আছে। চোখ থেকে টুপটুপ করে ঝর্ণা ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো, জিজ্ঞেস করে, ছেলেটি আপনার কেউ? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যের হাত চেক করে, ওর আসনরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সামনে আমার গাড়ি দাঁড় করে রাখা আছে, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, কেমন? কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যের পাশে বসলো। একটু দূরেই কিছু বাজার চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরও কিছু খাবার। সন্ধ্যার মনে পড়ল সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্যের নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখপানের দিকে তাকিয়ে থাকে। সৌম্যের গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পিছনে শুয়ে দেয়। সন্ধ্যা সৌম্যের মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে বলে, নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ছেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে, আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, উনার অপারেশন করাতে হবে, আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলীন দিতে হবে? তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, উনাকে আমার রুমে নিয়ে আসুন ফাস্ট। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি উনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়।
নিয়াজ পর্দার পিছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পিছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবল এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে, সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল, সে কি জবাব দিবে। তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসা করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন তুলোসহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছু ভালো লাগে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পরপর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে। সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হয় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে। সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তা এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলনির চেয়ে বেশি জ্বলনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে, ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে। সান্ত্বনা দিয়ে বলে, এক দমবন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দুহাতের উপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হয় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকুর পত্রকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে। চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখল সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে। নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সাকসেসফুলি হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে। নিয়াজ ভ্রুকুচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখমুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসত, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হ। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়ায় আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে?
আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রুকুচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগেই অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হলো এটা ফেলে দেওয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, তোল আমাকে মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরার চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানবো ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুলপ্রেমী হয়ে গিয়েছে? তোল আমাকে। আকাশ রেগে বলে। মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, না, মারবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছিস এটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো। দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দৃষ্টি স্থির রেখে বলে, সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদু স্বরে বলে, ওর ইচ্ছেগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে এই ফুল রেখে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসলো। টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। এর প্রবলেম কি? ডক্টরগিরি রেখে এইদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে। তুইও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আবার বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে। শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়, কি যেন ভেবে সৌম্যের নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতা ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে, এর হয়েছেটা কি। আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, এগিয়ে এসে বলে। কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে, নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে। কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে, কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটুও শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা। পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে। সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যের জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সৌম্যের পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সৌম্যের কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধড়ফড় করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যের সামনে বসে, ডান হাত সৌম্যের কাঁধে রাখে, চোখের কোণে পানি, তার মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু,
অপেক্ষা। তার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রুকুচকে তাকায়। তার বোনের মুখের এ অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অপেক্ষা। বনু, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে সব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না, মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু? আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যের উদ্দেশ্যে বলে, কথাটা যেন সোজা সৌম্যের কলিজায় গিয়ে লাগলো। তার বন্ধু, তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, ঘর থেকে কেন বেরিয়েছিলে? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে, ইশারায় বলে, সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল। সে সৌম্য ভেবে দরজা খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল, নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটার দায়িত্ব সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে, তার বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যের কানে ইরার বাবার কথা বেজে ওঠে, তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটি ভেবে সৌম্যের গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যের পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরকে। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরো না, যদি নিচের দিকে ছেঁড়া তবে এটা পর। কিছু বলল না, পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখলো। এরপর সৌম্যের হাত থেকে শার্টটি নিয়ে পরতে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যের শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয়, চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। আমি সৌম্যর ক্যাবিনে ঢুকতে চাচ্ছিলাম। সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বললাম, আপনি বেরিয়ে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। এটাই হয়তো সেই ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলে, আমি কখনো শোধ করতে পারবো না, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটু উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু, অতঃপর সৌম্যের দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দিব। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটি কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাদের জন্য ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসলো, অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। কথাটি বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটু নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটি জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটির জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইকে জামাটি দেওয়ার সাহস করলো না। কেন যেন সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম। কথাটি বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যের গলা কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যার মলির মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়, ভারী গলায় বলে, আসছে। আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি। আমায় তুই ক্ষমা করে দিস। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখলো, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যের পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর চুপ করে পড়ে। ও আর সময় নষ্ট করলো না, সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দুহাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্যের সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরকা রেখে সন্ধ্যাকে বোরকা পরতে বলে নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়, আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল, তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো। এরপর বোরখা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়লো খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যের মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতো পালাচ্ছে, কিন্তু পরক্ষণে সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াচাল আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। কি খাবি বনু? সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারে দুটো টিকিট কাটে। রাত দুটোই গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বাহাতে আগলে রেখেছে। কাউন্টারের লোক দুটো টিকিট সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বাঁ হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটি বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটি দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলির মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি এই দোকান থেকে শুকনো কিছু কিনে আছে। কথাটি বলে সৌম্য উঠে দাঁড়ায়। দুপায়ে এগোলে সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যের ডান হাত তার দুহাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদুস্বরে বলে, কি হচ্ছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে, এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারল সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এ কারণে তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়তে আজ শুধু তার চোখের কোণে পানি জমছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, যে বনু, আমি আছি বনু। এরপর বাহাতে দু চোখের ডোলে সন্ধ্যাকে নিয়ে দোকানের সামনে যায়। 3টে রুটি 3টে কলা কিনল। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারল না সৌম্য। আর একটি পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটি কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে মৃদুস্বরে বলে, খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিছু ভালো লাগছে না, তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না। তার জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো। হাতের রুটি কলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে। এরপর সন্ধ্যার দুহাত তার দুহাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, নতুন জায়গায় যাচ্ছে, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুহাতে মুখ মুছল। ছিলে রাখা রুটি কলায় একবার কামড় বসিয়ে সৌম্যের মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে এক কামড় নিয়ে চিবোয়।
সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যি ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইল। সৌম্য মাটিতেই বসে থাকলো, কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। ইস, তার মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছু বলল না। একটি রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটি এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যের কাজে একটু হাসলো। যদিও সন্ধ্যা সৌম্যের সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায়ই কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যের কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, পৃথিবীতে সব বন্ধুর হাসলে পেত্তির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যর বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসলো। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়, এরপর পানি খেয়ে নেয়। ঘড়িতে দেখতে পারল না, তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঢুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখলো। মৃদু স্বরে বলে, খারাপ লাগলে ঘুমাবোন। সন্ধ্যা চোখ বুঝলো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে। সৌম্য বয়স্ক লোকটির দিকে তাকায়, হাতে একটি ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটি মৃদু হেসে বলে। বয়স্ক লোকটির কথায় সৌম্য মৃদু হাসলো। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তার আর তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা এক সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটি সৌম্যকে চুপ দেখে বলে। সৌম্য ছোট করে বলে, জি। সৌম্য ওহ বলে চুপ থাকলো। লোকটি তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটি নিজ জীবন সঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করেন। এজন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পরে কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদু স্বরে ডাকে, বনু, বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুলে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে ওঠে। সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দেখে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানালার পাশের সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরে তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানালা দিয়ে রাতের আধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যের বলা কথা মনে পড়ে, এখানে আর তারা কখনো আসবে না। কখনো এখানে এসেছিল এটাও ভুলে যাবে। সত্যি আর আশা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদু স্বরে বলে, ঘুমা বনু, আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পরপর সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটি সিএনজি ঠিক করলে পিছন থেকে তখনকার বয়স্ক লোকটি সৌম্যকে ডেকে বলে। সৌম্য জবাব দেয়, আসতে হবে না, ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে। সৌম্য না করল না। লোকটিকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক। এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেওয়াই যায়। অতপর সন্ধ্যা আগে সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে, আর তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। তারপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে, কিন্তু সৌম্য শোনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে।
আসার পথে অনেক কথা বলেছে। সৌম্যর ভালো লাগলো না এনা থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজনকেও তার সাথে গল্প করত। ইনি যেমন তাকে দাদুভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এরকম কোনো এক নামে ডাকতো। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই, তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সেই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটি সৌম্যদের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে। লোকটির কথায় সন্ধ্যা সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটি এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে। সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটি সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনি ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটি হেসে বলে। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটি সৌম্যরাজের বাড়ি যাবে, তার 3টে বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভোলেনি। সৌম্যেরাও একটু হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মধ্যে একটু একটু ভালো হয়েছে। একটি সভা এসেছে যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন। অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে, তখন আকাশের সাথে একে একে সকলে কুশলাদি করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক থাকায় আকাশের পথ আরও বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাতে প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এদিকে আসতে গিয়েও আসোনি, সেসব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এদিকে এসো না। আকাশ ভ্রু কুঁচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুবই লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম। এখন তোমার উচিত সসম্মানে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেয়া, কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে, আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে। মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। দুহাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ছাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে এসব আমার পছন্দ না। বোঝাতে পেরেছি? নিয়াজের মুখাবয়বে পরিবর্তন নেই। আকাশ দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই। যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে, বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপ দাড়ি চেয়েও বড়। বায়ান আমতা আমতা করে বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে। আকাশ ডান হাত দাড়িতে বুলায়, সাথে হাসে। এরপর গলা ছেড়ে বলে, আপাতত রেস্ট করো। অনেকদিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে। এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও গিয়ে অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। নিয়াজ উত্তর করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠে ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু মানুষ না। আকাশ শব্দ করে হেসে ফেলল। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। অতঃপর বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। বউয়ের চিন্তা করো একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল। মুহূর্তেই চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে যায়। তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলে, তুমি আমার বউকে চেনো? নিয়াজ বলে,
চিনি না, তবে চিনে নিব। আকাশ গম্ভীর গলায় বলে। নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে, আমার বউকে দিয়ে তোমার কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে। আমি ভদ্র হলেও আমার চারপাশে অভদ্র লোকের অভাব নেই। তোমার বউয়ের। কথাটা শেষ করার আগেই আকাশ নিয়াজের নাক বরাবর একটু ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রিমন নিয়াজকে চাপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে। তুই কি আমার হাতে মরতে চাইছিস? বায়ান আকাশকে বলে। স্যার, এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে। গেলে যাব, আমি তো এর জান নিয়ে নেব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পায় ও? বায়ান বলে। কিন্তু আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখে মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় ভ্রুকুচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে। স্কামব্যাগ। এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়। গালিটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করলো না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে। স্যার, স্ক্যামব্যাগ মানে কি? নিয়াজ রেগে বলে। মূর্খ। রিমন ভ্রুকুচকে বলে। মূর্খ ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেকি হেসে টপিক এড়িয়ে বলে। কাট। স্যার, আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্টু লোকের হাতে তুলে দিতে চাইছেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্না মাখা মায়ামুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে। স্যার। নিয়াজ নিজেকে সামলে বলে। ভয় দেখিয়েছি। রিমন সাথে সাথে বলে। কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঢোক গিলে বলে। সরি স্যার, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে। কোনো একদিন তোমার হাত পা ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলে সামনে এগিয়ে যায়। রিমন পিছন পিছন আসে আর বলে। সরি, আর কোনো কিছু ফসকে সত্যি কথা বের হবে না স্যার। সৌম্য সিজাদের বাড়ি এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোন অন করে। তার বিকাশে কিছু টাকা আছে। রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দিবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগেই রিহান বিচলিত কণ্ঠে বলে। এই সৌম্য, তুই কোথায় গেছিলিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এই ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে। নাম সৌম্য, যেখানে আছি ভালো আছে, এসব বাদ দে। আমি আর ঢাকা চাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়া সহ এই টাকা দিয়ে দিব। রিহান অবাক হয়ে বলে। তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলে চলে গেলি, আবার আসবি না বলছিস। আচ্ছা, গিয়েছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে। আমাদের ঠিকানা ঢাকা শহরের কেউ জানবে না, তুইও না। এ নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝলো সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না। সেধে লাভ নেই। অতঃপর বলে। ঘরের এই অবস্থা যে, কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে। জীবনে দুঃখের শেষ নেই, গত রাতে সেরকমই কিছু দুঃখ হেঁটে এসেছিল। এটুকু বলে থামে। এরপর ঢোক গিলে বলে। ওদের সাথে তো দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে। না। সৌম্য মলিন কণ্ঠে বলে। ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে। দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে। সৌম্যর গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতী থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবেই একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে। আর সৌম্যের ভান্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমাতে হবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো। চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে। যা বললাম এটা করিস, এখন রাখছে। কথাটি বলে সৌম্য কল কেটে দেয়।
সন্ধ্যা একটি রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসিয়ে কোথায় যেন গেল। সন্ধ্যার শুধুমাত্র একজন ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে মামি হয় তার। সৌম্য মাঝে মাঝে এই মামা মামির গল্প করতো তার কাছে। কিছুক্ষণ পর দেখলো সৌম্য একজন ভদ্রলোক, একটি বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো সন্ধ্যা? তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যের মামা এগিয়ে এসে বলে। সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। সৌম্যের দিকে তাকালে সৌম্য এগিয়ে এসে বলে, আমা মনে পড়েছে? সন্ধ্যা ভদ্রলোকটির দিকে তাকায়। সৃজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে। সন্ধ্যা মৃদু হাসলো। সৃজার বাবা বাজারের দিকে যায়। তারা জানতো না সৌম্যরা আসবে, জানলে আগে থেকেই বাজার করে রাখতো। অতঃপর বাইরে যেতে যেতে সৌম্যের উদ্দেশ্যে বলে। সৌম্য ছোট করে বলে, মামা। সৃজা কোমরে হাত রেখে বলে, আর আমি তাদের মেয়ে সৃজা। এরপর সৌম্যের দিকে চেয়ে বলে, আপনার বোনকে আমার পরিচয় দিলে কি আপনার মুখ ক্ষয় হয়ে যেত? সৌম্য বিরক্ত চোখে তাকায়। সন্ধ্যা একবার সৃজার দিকে তাকায়, আরেকবার সৌম্যের দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, ঘুমিয়ে নে একটু। সৃজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে। সন্ধ্যা বাচ্চা ছেলেটির দিকে তাকায়। সৃজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটি বলে। সৃজানের কথায় সন্ধ্যা সৃজা একটু হাসলো। সৌম্য সৃজার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যাও। সৃজা বিরক্ত বোধ করে বলে, কেন? সৌম্য সৃজানের দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সিজন ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল। সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজান সৃজার গলা জড়িয়ে ধরে বলে। সৃজা রেগে বলে, ঘোড়ার ডিম। সৃজান এক আঙুল গালের ভিতর দিয়ে আওড়ায়। সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সৌম্যর সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদু স্বরে বলে, নে, বেশি কথা বলে। তুই একটু ঘুমিয়ে নে বোনু। সন্ধ্যা সৌম্যের পরনে শার্টের দিকে তাকালো। গতকাল রাতে ওই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে। সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরেই জার্নি করেছে। সন্ধ্যার মাথায় চিন্তা ভর করে। দু হাতে সৌম্যের শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যের ক্ষতস্থান দেখতে চায় এখন কি অবস্থা। সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়ায়। এতটা পথ জার্নি করে পেটে প্রচণ্ড চাপ পড়েছে, রক্ত ঝরেছে, আবার ভেজা ভেজা লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এরকম অবস্থা দেখে তার বোনটা আবার ভয় পাবে। এমনিতেই কাল থেকে কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এরকম অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যের সামনে এসে আবারও শার্ট উঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপর গিয়ে বসে বলে। সন্ধ্যা খুব বিরক্ত হয়। সৌম্যের সামনে গিয়ে ইশারায় বোঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, বোনু কি করছিস? আমি ঠিক আছে, বিশ্বাস কর, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যার রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যের শার্ট হাতে নিলে সৌম্যের দু হাতে তার শার্ট টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, এই শার্ট ধরে টানাটানি করিস না। আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু একটু লজ্জা লাগছে, বুঝলি? সৌম্যের কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুতভাবে তাকালো যেন সে এরকম অবাস্তব কথা তার ইহজীবনে শোনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। ইস, লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দু হাতে সৌম্যের মাথার চুল টেনে ধরে। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়। তার শার্ট ছেড়ে সন্ধ্যার দুহাত ধরে বলে, বুঝলি? আরে কি করছিস? চুল ছাড়। সন্ধ্যা সৌম্যের চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যের শার্ট উঁচু করে ধরে। সৌম্যের পেটের অবস্থা দেখে বিস্ময় চোখে তাকায়। সৌম্য ঢোক গেল। সন্ধ্যা সৌম্যের দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জার্নি করেছি তাই একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সন্ধ্যা সৌম্যকে ঠেলে বোঝায় এক্ষুনি ডক্টরের কাছে যেতে। পরে যাবো বোনু, এখন ভাল লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না, এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যার ঠেলাঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। দুহাতে সন্ধ্যার দুহাত ধরে বলে,
তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতেই সন্ধ্যা অবাক হয়ে সৌম্যের দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারলো তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সৌম্যের পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করে বসে থাকলো। সন্ধ্যা ব্যাগের ভেতর থেকে তার একটি পরিষ্কার ওড়না বের করে। চোখের কোণে জমা অশ্রুকণা ডান হাতে মুছে নেয়। মনে মনে খুব করে বলল, আল্লাহ, আমার ভাইয়াকে টাকা ছাড়াই সরিয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যের সামনে এসে বসে নিজে নিজেই সৌম্যের শার্ট খুলে দিল। সৌম্য মলিন মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যের শার্ট খুলে রেখে সৌম্যের পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে মুছে দিতে থাকে। সন্ধ্যা এত করে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারল না। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপর পড়ে। সৌম্যের চোখ এড়ায় না, কিন্তু সে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে জানালার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় বাহাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যের দিকে। দুহাতে সৌম্যের পেটে ওড়না চেপে রাখা। সৌম্য ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর স্বরে বলে, জানিস বনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখের সুযোগ পেয়ে সে দুর্বল মানুষদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই আমার বনু হবে ভীষণ স্ট্রং। হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মরিয়ে অটল বৃক্ষের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার ইচ্ছেটা পূরণ করবি বনু? সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। সৌম্য মৃদু হাসল। সময় বহমান, সে থেমে থাকে না। কারো হাসিতে থামে না, কারো দুঃখে থামে না, কারো অশ্রুতে থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে থামে। সে তার মতো চলে যায়। যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্য আর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সন্ধ্যা সৌম্য কেউ নেই। কতজনকে জিজ্ঞেসও করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যা প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যের ক্লাসমেটদের থেকে সৌম্যের রুমমেট রিহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রিহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যের সাথে তার শেষ কথা হয়। এরপর সে সৌম্যের ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গিয়েছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নয়নের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ পেয়েছে কিনা। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালের শুরু। ধরনের বুক থেকে দুপুরের কড়ারদ মুছে গিয়েছে। নেমেছে বিকালে ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখনকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ ব্যালকনিতে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। মাত্র শাওয়ার নিয়ে এসে দাঁড়িয়েছে। পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। দৃষ্টি বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট ছোট বকুল ফুল গাছ থেকে ঝরে মাটিতে অবহেলে পড়ে গেছে। ফুলগুলো কেউ যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কুড়ানোর দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদুরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা কেন নেই? কোথায় হারিয়ে গেল? হাতের বকুল ফুলের মালাটি মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসের বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলা যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা। আকাশ ফেলেই দেয়নি এটা। সন্ধ্যা রেখে যাওয়া চিঠিতে লেখা একটি লাইন আকাশের কানে প্রতিধ্বনিত হয় বারংবার। একটি শেষ কথা রাখবেন। বকুল ফুলের এই মালাটি শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দেবেন। আকাশ বারবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়। বা হাতে বেলকনির গ্রিল থাবা দেওয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানে দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমি তোমার শুকনো মালা রেখে দিয়েছি সন্ধ্যা, কিন্তু তুমি কোথায় হারালে? প্লিজ তোমার একটা খোঁজ দাও। আমি অসুস্থ হয়ে গিয়েছি সন্ধ্যা। অসুস্থতার কারণটা তুমি। তবে কেন এই অসুস্থ আমিকে একবার দেখতে আসছো না? প্লিজ এসো। মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। প্রশস্ত বুক ফেটে ঘাম ঝরতে শুরু করে। আকাশ চোখ বুঝল। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভেতর যায়। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সৌম্যের নাম্বারে কল করে। বরাবরের মতোই ফোন বন্ধ। আকাশ এ পর্যন্ত যতবার কল দিয়েছে ওপাশ থেকে প্রতিবার মেয়ে কণ্ঠে বিরক্তিকর এক লাইন ভেসে আসতো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একই লাইন এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এভাবেই তার দিন যায়।
সন্ধ্যা বিছানার উপর জানালার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটি পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশপানে নিবদ্ধ। সোমের অসুস্থতায় প্রথম প্রথম সন্ধ্যা একটু একটু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হতে শুরু করলো সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সেই রাতের খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুড়ে খেতে শুরু করলো। মেয়েটি আর কাঁদে না। কি জানি সৌম্য বলেছিল বলে কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেল। সৌম্য কিছু বললে চুপচাপ ইশারায় বলে, তারপর আবারও চুপ হয়ে যায়, যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত এত গল্প করে। সৌম্য তার ইগো রেখে নিজে সৃজাকে গিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শত হাসির কথা বলে, সন্ধ্যা এক ধ্যানে শুধু চেয়ে থাকে, হাসে না, কাঁদে না। সৃজার ভীষণ মন খারাপ হয় আর সৌম্যের চিন্তার পাল্লা ভারী হয়। সৌম্য বাহিরে গিয়েছে সন্ধ্যার পায়ের কাছে সৌম্যের ফোন। সৌম্য তার ফোন 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার অফ করে রাখে। এখন ফোন বন্ধ ছিল, হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোন খুলে গিয়েছে। সৌম্যের ফোন ভাইব্রেট হয়। সন্ধ্যা বুঝেছে কিনা সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজন বোধ করলো না ফোন তোলার। সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে ফোন হাতে তুলে নেয়। নড়াচড়ায় সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করেছে, সৌম্য ভাইয়ার ফোনে। আমি ধরবো কি না রেখে দিব। সন্ধ্যা কিছু বলল না। আবারও জানালার দিকে তাকাতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ পড়ে। সন্ধ্যার স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেথায়। সৃজা আবারও কিছু বলার আগে সন্ধ্যা টান মেরে সৃজার হাত থেকে ফোন নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোক গেল, কাপা হাতে কল রিসিভ করে কানে ধরে। আকাশ তখন ফোন বন্ধ পেয়েও এরপর আরও কয়েকবার কল দিচ্ছিল। হঠাৎই সৌম্যের নাম্বারে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথে বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য, তুমি কোথায়? সন্ধ্যা ঢোক গেল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য, কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আফসার স্মৃতি ভেসে ওঠে। লোকটি তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে, পায়ে, মুখে কত শত ক্ষতর দাগ রয়ে গিয়েছে আজও। বা হাত কোলের উপর রাখা যা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা, ডিভোর্স পেপার হাতে পেলে সে সৌম্যকে জানাবে। আকাশ তাকে এমনি ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনলে তাকে কতই না ঘৃণা করবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার বা হাত ধরে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না। সৃজার পানে চোখ জোড়া বুঝে নিয়েছে। দু চোখ থেকে চুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরের কম্পন বাড়ল বই কমল না। না চাইতেও কতদিন পর রোবটের মতো মেয়েটির চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যা শব্দটি শুনতে পেয়েছে। সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে আকাশের বুকে চিনচিনে ব্যথার উৎপত্তি দেখা দেয়। দু চোখের পাতা বন্ধ করে ঢোক গিলে ভাঙা গলায় ডাকে, সন্ধ্যা। আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো, কারণ সে জানে না আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে। সন্ধ্যা, কোথায় তুমি? সন্ধ্যার বাহাতে মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। চোখ থেকে চুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেদিকে তাকালো না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিম বের করে চোখের পলকে সিমটি দুখণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি, তোমার কোনো কারণে মন খারাপ। একদম মন খারাপ করো না, একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্র ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজা বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, হচ্ছে আমার বনুর। সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৃজা ভাঙা সিমের টুকরো দুটি সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়া নামে সেভ করা ছিল, সে কল করেছিল আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও।
সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণে এরকম করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সৃজা, এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুঝলো, একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যের ধারণা সৃজা ফোন অন করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখে না। তার বোনটা এই জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে, সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু স্বরে ডাকে। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বোনও ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখছিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলে। সন্ধ্যা সৌম্যের ফোন হাতে নিয়ে কিছু টাইপ করে সৌম্যের দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দেবে ভাইয়া, এজন্য হয়তো কাল দিয়েছিল। লেখাটি পড়ে সৌম্য অবাক হয়ে তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটি মনে পড়ল। ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করব। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সন্ধ্যা হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে সে বোঝে যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বোনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বোনও ভালোবাসা নামক অসুখও বাঁধালো। কিন্তু সে কি করবে? একটি সম্পর্ক করতে যেমন পারিবারিক সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনি প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজন মানুষের সম্মতি। কিন্তু তার বনুর ক্ষেত্রে সব কিছুই নেই। আর তারা ইরাবতীর এক হওয়ার পিছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না কারো সম্মতি। আর তার বনুর ক্ষেত্রে হয়েছে দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বোঝায়,